আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। মব সহিংসতা রোধে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে প্রধানমন্ত্রী। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি নিহত। নিরপরাধ কাউকে হয়রানি না করতে পুলিশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ। ভারতের সব ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামাত আমিরের। জুলাই আন্দোলন সংক্রান্ত সব মামলা তদন্ত করবে ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে অসুস্থ শতাধিক শিক্ষার্থী। কামিল পরীক্ষার ফল রোববার, অপেক্ষায় ৪২,০০০ শিক্ষার্থী। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫। সাবিকুন নাহারকে আবারও তালাক দিলেন আদনান। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস। ইরান ইস্যুতে ব্যর্থ হতাশা, অন্য দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প। অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। রোববার পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আজ শনিবার ৯ মে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনমনে শান্তি এবং স্বস্তি ফিরেছে। জনগণ এখন গুম, অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র এবং সমাজ দেখতে চায়, যেখানে জানমালের ভয় থাকবে না, অবিচার, অনাচার কিংবা নির্যাতন, নিপীড়নের ভয় থাকবে না। এমন একটি প্রত্যাশিত পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের ভূমিকাই সর্বাধিক। তিনি বলেন, একটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর বিকল্প নেই। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রিয়াদ রশিদ, যিনি জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ রশিদ ২০২৪ সালের অক্টোবরে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে আরো কয়েকজন বাংলাদেশির সঙ্গে তিনি কর্মরত ছিলেন। নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে রিয়াদের শেষ যোগাযোগ হয় ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল রাত পর্যন্ত তাকে অনলাইনে সক্রিয় দেখা গেছে। পরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাশিয়া থাকা তার সহকর্মী লিমন দত্ত মেসেজিং অ্যাপের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর খবর জানান। লিমন দত্ত জানান, গত ২রা মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান সেনা নিহত হন। আহত হন আরো ৩ জন। এ সময় তিনিও আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাধ্যমেই রিয়াদ রশিদের মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও কোনো অপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ১০ মে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বাণীতে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের কাছে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। মন্ত্রী বলেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আইজিপি তার বাণীতে বলেন, পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে আমরা পুলিশের কার্যক্রমকে আরো জনবান্ধব, গতিশীল ও জবাবদিহিমূলক করতে অঙ্গীকারবদ্ধ। ভারতের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতে নয়াদিল্লি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ৯ মে জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। সীমান্ত হত্যা, পুশ ইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো দলটি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, পশ্চিমবঙ্গ সহ বিশ্বের যে কোনো স্থানে নিরীহ জনগোষ্ঠীর উপর নির্যাতন হলে তারা তার বিপক্ষে থাকবেন। এমনকি কোনো গোষ্ঠী তাদের ক্ষতি করে থাকলেও সেই গোষ্ঠী যদি নির্যাতিত হয়, তাহলে তারা মজলুমের পক্ষেই অবস্থান নেবেন। তিনি বলেন,
ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, তাই সে দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগের পূর্ণ অধিকার রয়েছে। বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতি সাধন না করা হয় এ বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন বলেও উল্লেখ করেন তিনি। পুশিনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো আরো যাচাই বাছাই করা হচ্ছে। যদি এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে জামাতের ভূমিকা জনগণ দেখতে পাবে। জুলাই আন্দোলন নিয়ে দেশের বিভিন্ন থানায় যত মামলা দায়ের করা সব মামলার তদন্ত করবে ট্রাইব্যুনাল বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার 9 মে সকালে উত্তরায় শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে গণশুনানি ও মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। চিফ প্রসিকিউটর বলেন, দেশের সকল থানায় দ্রুতই আনুষ্ঠানিক চিঠি পাঠাবে প্রসিকিউশন। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত ভিকটিমদের পরিবারের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া যথাযথভাবে তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে 3 দিনে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থতাকে পানিবাহিত রোগ বলে ধারণা করছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হলে মেডিকেল ক্যাম্প বসানোর কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ ডক্টর মুর্তজা মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী। তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত 60 জন শিক্ষার্থী চিকিৎসা নিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আসেন। তারা ডায়রিয়া ও বমির চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, আমাদের 2 জন চিকিৎসক সেখানে কাজ করছেন। আজ সহ হিসাব করলে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। অসুস্থতার কারণ জানতে চাইলে তিনি বলেন, বমি ও ডায়রিয়াজনিত সমস্যাগুলো সাধারণত পানি ও খাবারের কারণে হয়ে থাকে। শিক্ষার্থীদের ধারণা তারা পানিবাহিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল মাদ্রাসার 2 বছর মেয়াদী কামিল 2024 সালের পরীক্ষার ফলাফল রোববার 10 মে প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাস পর ফল প্রকাশ করা হচ্ছে। শনিবার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে 2 বছর মেয়াদী কামিল প্রথম ও দ্বিতীয় পর্বের 2024 সালের পরীক্ষা গত 3 জানুয়ারি শুরু হয়, যা শেষ হয় 9 ফেব্রুয়ারি। সারা দেশে 167 কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় 42,339 জন শিক্ষার্থী অংশ নেন। শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে 5 পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার 9 মে দুপুরে শহরের নাবারুন পাবলিক স্কুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, জনপ্রতি 18 লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষা পাশের চুক্তিতে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিল। আটকরা হলেন শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের কুমড়ারচর গ্রামের আক্কাস আলীর ছেলে মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন, চরশ্রীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ রসুল মিয়া, পাইকারতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রায়হান হোসেন, চরপক্ষীমারি ইউনিয়নের পূর্ব খাসপাড়া গ্রামের জহুর আলীর ছেলে মোহাম্মদ শান্ত মিয়া এবং কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ মহিউর রহমান মশাল। আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবার ভেঙে গেছে। বছরের 2 ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র 4 মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। গত রমজানের চাঁদ রাতেই আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল। শনিবার সাবিকুন্নাহার সারা নিজেই এক গণমাধ্যমকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন। সারা জানান, গত রমজানের চাঁদ রাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। আবু তোহা আদনান তাকে তালাক দেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের 21 অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে 2রা ডিসেম্বর 2025 তারিখে তারা আবারও ঘটা করে বিয়ে করেন। তবে দ্বিতীয় দফার এই দাম্পত্য জীবনও স্থায়ী হলো না। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস। আগামী 5 দিন পরও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী 11 মে এর মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার 9 মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ
মোহাম্মদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার 8 মে মার্কিন জ্বালানি বিভাগ এক ঘোষণায় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত নেতৃত্বের কারণে কারাকাসের একটি পুরনো গবেষণা চুল্লি থেকে 13.5 কেজি প্রায় 30 পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার এই যৌথ অভিযানকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বড় জয় হিসেবে দেখছে ওয়াশিংটন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল অভিযানের মাধ্যমে এই ইউরেনিয়াম স্থল ও জলপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় পরিবহন করা হয়েছে। কারাকাস থেকে 15 কিলোমিটার দূরের একটি স্থান থেকে সংগৃহীত এই তেজস্ক্রিয় পদার্থটি বর্তমানে দক্ষিণ ক্যারোলিনায় মার্কিন জ্বালানি বিভাগের একটি কমপ্লেক্সে রাখা হয়েছে। ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলছে নাটকীয়তা। অবশেষে এটির অবসান হচ্ছে। ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে সমর্থন দিতে যাচ্ছে। এর ফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভি শনিবার 9 মে জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটেছে। ভিসিকে এবারের নির্বাচনে 2টি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী 2 বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে। এর আগে গতকাল শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল, কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয় সংকট। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।